নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সেরা 10। শুরুতে নজর রাখবো দেশের খবরের দিকে। অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীনে প্রধানমন্ত্রীর কনভয় নিরাপত্তা গাফিলতি তদন্ত। নিরপেক্ষ উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির নেতৃত্বে থাকছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা। মঙ্গলবার জানিয়ে দিল সুপ্রিম কোর্ট, প্রধানমন্ত্রীর কনভয় নিরাপত্তা গাফিলতি মামলার শুনানিতে শীর্ষ আদালতের তরফে বলা হয়, কোনো একতরফা তদন্তের উপরে বিষয়টি ছেড়ে দেওয়া যায় না। একটি স্বাধীন তদন্তের প্রয়োজন রয়েছে। গঠিত তদন্ত কমিটি শীঘ্রই তাদের রিপোর্ট জমা দেবে আদালতের কাছে। প্রসঙ্গত, পাঞ্জাবে একটি জনসভায় যোগ দিতে গিয়ে বাধার মুখে পড়ে প্রধানমন্ত্রীর কনভয়। অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটিতে থাকবেন জাতীয় তদন্তকারী সংস্থা ও পাঞ্জাব পুলিশের আধিকারিকরা। বিহারে প্রকাশ্যে দুষ্কৃতী তাণ্ডব, গুলি করে খুন করা হলো বিজেপি নেতাকে। সিওয়ানের জামো থানা এলাকার ঘটনা। বুধবার বেলা 11টা নাগাদ বাইকে চেপে আগ্নেয়াস্ত্র হাতে সুলতানপুর গ্রামে পৌঁছায় দুষ্কৃতীরা। এক বাচ্চাকে জনার্দন সিং এর বাড়ি কোথায় জিজ্ঞাসা করতেই সে দেখিয়ে দেয় বিজেপি নেতাকে। তারপরে শুরু হয় দৌরাত্ম্য। পিছু ধাওয়া করে গুলি করা হয় বিজেপির মণ্ডল সম্পাদককে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে সিওয়ানের সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে পাটনা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। রাস্তাতে মৃত্যু হয় বিজেপির মণ্ডল সম্পাদক জনার্দন সিং এর। খুনের পেছনে কি কারণ রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দুষ্কৃতীদের খোঁজে চলছে তল্লাশি। বিজেপি সমর্থিত জেডিইউ শাসিত বিহারে তাদেরই দলের এক নেতা খুনের সুরক্ষা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। উত্তরপ্রদেশ রাজনীতিতে নয়া সমীকরণ। সূত্রের খবর, সমাজবাদী পার্টির সঙ্গে আসন সমঝোতা করতে চলেছে তৃণমূল। সেক্ষেত্রে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূলকে একটি আসন ছেড়ে দিতে পারে অখিলেশের দল। আসন সমঝোতা হলে মির্জাপুর আসনে তৃণমূল প্রার্থী হতে পারেন ললিতেশ ত্রিপাঠী। শুধু তৃণমূল নয়, শরদ পাওয়ারের এনসিপিকেও একটি আসন ছেড়ে দিতে পারে এসপি। একটি আসনে এনসিপির প্রার্থী হতে পারেন কে শর্মা। উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে ভোট গ্রহণের দিন যতই এগিয়ে আসছে ততই বাড়ছে অভিযোগ ও পাল্টা অভিযোগের পালা। এবার অখিলেশ যাদবের দলকে কার্যত মাফিয়াদের দল বলে কটাক্ষ করতে ছাড়লেন না উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। অখিলেশের দল মাফিয়া গুন্ডাদের দল বলে অভিযোগ করলেন। ভোটের নির্ঘণ্ট প্রকাশের পরই বিজেপি ছেড়ে নেতা মন্ত্রী এমনকি বিধায়করা সমাজবাদী পার্টিতে নাম লেখাতে ব্যস্ত। আর এতে বেশ চাপে পড়েছে গেরুয়া শিবির। এই অবস্থায় চাপ কমাতে অখিলেশের দলকে এভাবেই আক্রমণ করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দেশজুড়ে পালিত হল স্বামী বিবেকানন্দের 159তম জন্মদিবস। বুধবার টুইট করে স্বামীজির প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন, বিবেকানন্দের জীবন ছিল জাতীয় পুনর্জন্মের জন্য নিবেদিত। তিনি অনেক তরুণকে দেশ গঠনের কাজে অনুপ্রাণিত করেছেন। আমাদের জাতির জন্য তিনি যে স্বপ্ন দেখেছিলেন তা পূরণ করতে আসুন আমরা একসঙ্গে কাজ করি। পুদুচেরিতে ন্যাশনাল ইউথ ফেস্টিভ্যালের সূচনা করেন প্রধানমন্ত্রী। ধুমধাম করে প্রিয়াঙ্কা গান্ধীর জন্মদিন পালন করলেন কংগ্রেসের কর্মী সমর্থকরা। বুধবার ছিল কংগ্রেস সাধারণ সম্পাদকের 50তম জন্মদিন। দিল্লিতে কংগ্রেসের সদর দফতরের বাইরে জন্মদিনের আনন্দে মেতে ওঠেন কংগ্রেস কর্মীরা। প্রিয়াঙ্কার দীর্ঘায়ু কামনা করে করা হয় যজ্ঞ। নেত্রীর জন্মদিন উপলক্ষে গরিবদের মধ্যে বস্ত্র বিতরণও করেন কংগ্রেস কর্মীরা। স্কুলে পঠনরত কোনো পড়ুয়ার যদি আধার কার্ড না থাকে তাহলে তাকে স্কুল থেকে প্রাপ্ত কোনো সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না, এমনই নির্দেশ জারি করল কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। রাজ্যগুলির কাছে ইতিমধ্যেই নির্দেশ পাঠানো হয়েছে। প্রসঙ্গত, কেন্দ্র ও রাজ্যের তরফে স্কুল পড়ুয়ারা একাধিক সুযোগ সুবিধা, আর্থিক সহায়তা, বৃত্তি পেয়ে থাকে। দেশে আধার কার্ড চালু হওয়ার পর যে কোনো রকম সুযোগ সুবিধা পেতে আধার কার্ড বাধ্যতামূলক করা হয়। কিন্তু যে সকল স্কুল পড়ুয়ার আধার কার্ড নেই, সমস্যায় পড়ে তারা। এরপরেই কেন্দ্র নয়া সিদ্ধান্ত গ্রহণ করে। নয়া সিদ্ধান্তে বলা হয়েছে, যে সকল পড়ুয়ার আধার কার্ড নেই তাদেরও স্কুল থেকে প্রাপ্ত সকল সুযোগ সুবিধা দিতে হবে। সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ পড়ুয়ার জন্য অনুমতিপত্র তৈরি করবে। চলতি মাসে সিবিএসসি দশম ও দ্বাদশের প্রথম টার্ম পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা। সিবিএসসি বোর্ড সূত্রে এমনটাই খবর। 2021 সালে 30 নভেম্বর থেকে 11 ডিসেম্বর, দশম ও 1 ডিসেম্বর থেকে 22 ডিসেম্বর পর্যন্ত দ্বাদশের প্রথম টার্ম পরীক্ষা অফলাইনে নেওয়া হয় দেশ জুড়ে। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কেটে যাওয়ার পর নবম থেকে দ্বাদশ পর্যন্ত স্কুল চালুর পাশাপাশি দশম ও দ্বাদশের পরীক্ষা দুটি টার্মে ভাগ করে তা গ্রহণের সিদ্ধান্ত ঘোষণা করে সিবিএসসি বোর্ড। সেই মতো প্রথম টার্মের পরীক্ষাও নেওয়া হয়। দ্বিতীয় টার্মের পরীক্ষা গ্রহণ এখনো বাকি রয়েছে। দেশে প্রতিদিন হাই জাম্প দিচ্ছে করোনার দৈনিক সংক্রমণ।
সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে কলকাতা। দেশের মধ্যে এই মুহূর্তে পজিটিভিটি রেটে শীর্ষে রয়েছে তিলোত্তমা। মহানগরে এক সপ্তাহে ধরা পড়ল 60% বেশি পজিটিভিটি রেট, এমনটাই জানিয়েছে কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক। কলকাতা ছাড়াও উদ্বেগ বাড়াচ্ছে মুম্বাই, বেঙ্গালুরু, চেন্নাইও। ফের দেশে ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ প্রায় 2 লক্ষ ছুঁই। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় দেশে করোনা আক্রান্ত 1,94,720 জন। মঙ্গলবারের তুলনায় প্রায় 15.8% বেশি। গত 24 ঘন্টায় দেশের সংক্রমণে প্রাণ গেল 442 জনের। প্রাণহানির সংখ্যাটাও বেশ কিছুটা বৃদ্ধি পেল আগের তুলনায়। এদিকে বেড়েই চলেছে দৈনিক পজিটিভিটি রেটও। দৈনিক পজিটিভিটি রেট 11.05%। দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা 4,868। করোনা আক্রান্ত কেন্দ্রীয় সড়ক মন্ত্রী নীতিন গাডকারি। মৃদু উপসর্গ রয়েছে তার, রয়েছেন হোম আইসোলেশনে। নিজেই টুইট করে আক্রান্ত হওয়ার কথা জানান কেন্দ্রীয় মন্ত্রী। নজর রাখবো বাংলার খবরের দিকে। রাজ্যে হুহু করে বাড়ছে করোনার দৈনিক সংক্রমণ। এর মধ্যে আগামী 14 জানুয়ারি গঙ্গাসাগরে পূর্ণ স্নান। ইতিমধ্যেই গঙ্গাসাগরে যাওয়ার জন্য বহু মানুষ এসে পৌঁছেছে বাবুঘাটে। তাদের গন্তব্য গঙ্গাসাগর। হাইকোর্টের নির্দেশ মেনেই যেতে হবে গঙ্গাসাগরে। বুধবার বাবুঘাটে গিয়ে বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। RT-PCR টেস্ট বাধ্যতামূলক বলে জানান তিনি। টেস্ট না হলে না যাওয়ার পরামর্শ দেন ডাবল মাস্ক পরা ও স্যানিটাইজার ব্যবহারের জন্য। হাইকোর্টের কড়াকড়ি আছে, তাই বেশি লোক না পাঠানোর জন্য কমিটিকে উদ্দেশ্য করে বলেন, গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকার বিমার ব্যবস্থা করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী। বর্তমানে যা পরিস্থিতি তাতে সতর্ক হয়ে চলার পরামর্শ দেন মমতা। সাগর মেলায় কোভিড বিধি কতটা মানা হচ্ছে তা খতিয়ে দেখতে গঙ্গাসাগর রওনা দিলেন কলকাতা হাইকোর্টের গড়ে দেওয়া কমিটির 2 প্রতিনিধি। মঙ্গলবারই অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়কে চেয়ারপারসন করে 2 সদস্যের কমিটি গঠন করে হাইকোর্ট। এই কমিটির অপরজন রাজ্য লিগ্যাল এইডের সদস্য রাজ্য মুখোপাধ্যায়। বুধ ও বৃহস্পতিবার রাতেও তারা গঙ্গাসাগরে থেকে কাজ করবেন। মঙ্গলবার শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলার অনুমতি দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকার কোভিড বিধি নিয়ে যে হলফনামা দিয়েছিল তা অক্ষরে অক্ষরে মানা হচ্ছে কিনা তা নজরদারি করবে হাইকোর্ট গঠিত 2 সদস্যের এই কমিটি। সেই মতো তারা নির্দেশ দিতে পারেন। রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিঃশর্ত ক্ষমা করল কলকাতা হাইকোর্ট। পুরো মামলার শুনানি চলাকালীন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতে জানান, হাওড়া বালি পুরসভার বিলে স্বাক্ষর করেছেন রাজ্যপাল, কিন্তু পরবর্তীকালে দেখা যায় ওই বিলে রাজ্যপালের সই হয়নি। এরপরই রাজ্যের অ্যাডভোকেট জেনারেল আদালতের কাছে ভুল তথ্য দেওয়ার জন্য ক্ষমা চান। তিনি আরও জানান, কেউ তাকে ভুল তথ্য দেননি। পুরো বিভাগের সঙ্গে তার বোঝাপড়ার ভুলের জন্যই তিনি ভুল তথ্য দিয়েছিলেন। এরপর পুরো বিভাগের সচিবের বিরুদ্ধে আদালত অবমাননা রুল জারির দাবি তোলেন আবেদনকারীর আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়, কিন্তু আবেদনকারীর দাবিতে সায় দেয়নি আদালত। প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ রায় দিয়ে জানিয়ে দেয়, হাওড়া পুর ভোট নিয়ে আদালতকে দেওয়া ভুল তথ্যের প্রেক্ষিতে অ্যাডভোকেট জেনারেলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করবে না আদালত। করোনা মোকাবিলায় অভিষেকের মডেল নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। স্বামী বিবেকানন্দের জন্মদিনে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে কড়া পদক্ষেপের পাশাপাশি সংক্রমণ রুখতে অভিনব পদক্ষেপের কথা টুইট করে জানান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। বুধবারই 30,000 করোনার পরীক্ষার লক্ষ্যমাত্রার কথা জানান অভিষেক। লক্ষ্য পূরণে সাংসদের এলাকার গ্রামে গ্রামে করা হয়েছে শিবির। কয়েকদিন আগে করোনা মোকাবিলায় ধর্মীয় ও রাজনৈতিক সমাবেশ বন্ধ রাখার পক্ষে সওয়াল করেছিলেন অভিষেক। জনসংযোগকে হাতিয়ার করেই সকাল সকাল ভোট প্রচারে নামেন বিধাননগর পুরসভার 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়শ্রী বাগুই। নির্বাচনে কমিশনের নির্দেশ অনুযায়ী করোনা বিধি বজায় রেখে এলাকা পরিদর্শন করেন তিনি। এই অঞ্চলের জল নিকাশি ও খাল সংস্কারের বিষয়ে এলাকার মানুষের ক্ষোভ অনেকদিন। ইতিমধ্যেই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রাক্তন পৌরপিতা সন্দীপ বাগুই। প্রার্থীর সঙ্গে তিনিও ছিলেন প্রচারে, তবে ক্ষমতা এলে নিকাশি ব্যবস্থাকে ঢেলে সাজানোর আশ্বাস দিয়েছেন প্রার্থী। ব্যালট পেপারে দলীয় প্রার্থীর পাশে অন্য দলের প্রতীক। ঘটনায় উত্তেজনা ছড়ায় ডিরোজিও কলেজে। অভিযোগ, বিধাননগর পুর নিগমের 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুপর্ণা ঘোষপালের নামের পাশে বিজেপির পদ্ম প্রতীক আর বিজেপির প্রার্থী স্বাগতা দেবের নামের পাশে ঘাস ফুলের প্রতীক। বুধবার ডিরোজিও কলেজে মকপোল চলার সময় ব্যালট পেপারে ভুল ধরা পড়ায় উত্তেজনা শুরু হয়। মকপোলে অংশগ্রহণ করেন বিধাননগর পুর নিগমের বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীরা। সেখানেই 8 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থীর এজেন্টের নজরে আসে ব্যালট পেপারে প্রার্থীর নামের পাশে তৃণমূলের জোড়া ফুলের প্রতীক। স্বাগতা দেবের নির্বাচনী এজেন্টের দাবি, স্বাগতা দেবের নামের পাশে দলীয় প্রতীক পাল্টানো হয়েছে। মানুষ প্রতীক দেখে ভোট দেন, প্রার্থীর নাম দেখে নয়। বিজেপি প্রার্থী তৃণমূলের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলেছে। নির্বাচনী অফিসারদের বিষয়টি নজরে আসতেই ভুল সংশোধন করা হয়। সূত্রের খবর, রাজ্য নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে প্রযুক্তিগত ত্রুটির কারণেই ওই ভুল হয়েছে।
এসএলএসটি বা রাজ্যের সহকারী শিক্ষক নিয়োগে চাঞ্চল্যকর অভিযোগ আবারও কাঠগড়ায় স্কুল সার্ভিস কমিশন। এসএলএসটির ভুয়ো নিয়োগের অভিযোগ। মেধা তালিকা বা নিয়োগ তালিকাতেই নাম নেই, অথচ নিয়োগ হয়েছে স্কুলের বাংলা বিভাগে। তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের। এসএসসিকেই দেওয়া হয়েছে প্রাথমিক তদন্তভার। 25শে জানুয়ারির মধ্যে তদন্তের রিপোর্ট হলফনামা আকারে পেশের নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। হুগলির এক পরীক্ষার্থীর মামলার প্রেক্ষিতেই এমন নির্দেশ আদালতের। এতদিন মেধা তালিকায় পিছিয়ে থাকাদের চাকরির সুপারিশের অভিযোগ ছিল এসএলএসটি নিয়োগে, কিন্তু মেধা তালিকা ও নিয়োগ তালিকার বাইরে থাকা প্রার্থীদের নিয়োগের এই অভিযোগে আশ্চর্য আদালত। ফের রাজ্যপাল সংঘাত। বুধবার সকালে একটি টুইট করেন রাজ্যপাল। লেখেন, রাজ্য পুলিশের ডিজি আর রাজ্যের মুখ্য সচিবকে ডেকে পাঠিয়েছিলেন। পরপর 3 দিন তারা সেই তলব এড়িয়ে গিয়েছেন বলে অভিযোগ করেন। রাজ্যপাল লিখেছেন, 3 বার এইভাবে তলব সত্ত্বেও মুখ্য সচিব ও ডিজির এইভাবে রাজভবন বয়কট একটি কনস্টিটিউশনাল ল্যাপস, অর্থাৎ অমার্জনীয় সাংবিধানিক গাফিলতি। তলব করা সত্ত্বেও রাজ্যের মুখ্য সচিব ও ডিজির রাজভবনে অনুপস্থিতি নিয়ে সুর চড়ালেন জগদীপ ধনখড়। নেতাই সফরে শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়ার অভিযোগে রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল। জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার জন্য আবেদনের সময়সীমা বাড়ালো রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। 16 জানুয়ারি সন্ধ্যে 6টা পর্যন্ত বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। এর আগে 10 জানুয়ারি পর্যন্ত আবেদনের সময়সীমা ছিল, তবে সম্প্রতি করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে আবেদনের সময়সীমা বাড়িয়েছে বোর্ড। গত বছর 24শে ডিসেম্বর থেকে আবেদন করা শুরু হয়। চলতি বছরের 23শে এপ্রিল শনিবার রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা নেওয়া হবে বলে আগেই জানিয়েছিল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। ঝঞ্ঝার দাপটে শীত কার্যত উধাও। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আপাতত এই সপ্তাহ জুড়েই চলবে বৃষ্টি, তবে সপ্তাহ শেষে আবহাওয়ার উন্নতি হতে পারে। কলকাতায় বুধবারও আকাশ কার্যত মেঘলা। 15 জানুয়ারি পর্যন্ত বৃষ্টি চলতে পারে বলবে পূর্বাভাস হাওয়া অফিসের। সেরা দর্শক, এখন সময় একটা বিরতির। ফিরছে বিরতির পর, সঙ্গে থাকুন। এবার দেখে নেব বিদেশের খবর। মার্কিন মুলুকে ভোটিং রাইটস বিল পাশের মাধ্যমে সে দেশের গণতন্ত্রের নবজাগরণ আনার পক্ষে জোরালো সওয়াল করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। এই বিল পাশকে এখন পাখির চোখ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। জর্জিয়ার একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে বাইডেন এই বিলকে আমেরিকার আত্মা বলেও উল্লেখ করেছেন। ঝাঁঝালো বক্তৃতায় তিনি বলেন, দেশের গণতন্ত্রকে বাঁচানোর জন্য সেনেট রুল পরিবর্তন করার পক্ষে তিনি সমর্থন করেন। আইন প্রণয়ন করতে বিরোধী রিপাবলিকানদের সমর্থন না নিলেও চলবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। যদিও রিপাবলিকানদের থেকে বেশি সমস্যা তৈরি করছে তার দলের 2 সেনেটর। উল্লেখ্য, এই 2 সেনেটরই বাইডেনের সংস্কারধর্মী এই পদক্ষেপের তীব্র বিরোধিতা করছেন বলে খবর। যদিও রিপাবলিকানরা তাদের সমর্থন করছে না বলেও উল্লেখ করেছেন প্রেসিডেন্ট। সেনেট নিয়মে সংস্কারই এখন প্রেসিডেন্টের মূল লক্ষ্য, তা স্পষ্ট। জ্বালানির মূল্য বৃদ্ধির জেরে সরকার বিরোধী আন্দোলনের আগুনে পুড়েছে কাজাখস্তান। পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় এখনও পর্যন্ত 150-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংখ্যাটা প্রায় 164। আটক প্রায় 10,000-এর বেশি আন্দোলনকারী। এই পরিস্থিতিতে সরকার বিরোধী আন্দোলন রুখতে রাশিয়ার নেতৃত্বাধীন সিএসটিও শান্তি রক্ষা বাহিনীর কাছে সাহায্য চেয়েছিল কাজাখস্তান। সেই মতোই সেনা পাঠিয়েছিল রাশিয়া। এবার কাজাখ ভূমি ছাড়তে শুরু করেছে রুশ সেনারা। প্রেসিডেন্ট কাসিম জোমার্থ সাংবাদিক বৈঠক করে সেনাদের ফিরে যাওয়ার বিষয়টি জানিয়েছেন। তিনি জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে সেনা প্রত্যাহারের কাজ শুরু হয়েছে। প্রায় 10 দিন সময় লাগবে তাদের দেশ ছাড়তে। তিনি আরও বলেন, সিএসটিও শান্তিরক্ষা বাহিনীর উদ্দেশ্য সফল হয়েছে। গত 2রা জানুয়ারি থেকে কাজাখস্তানের সরকার বিরোধী বিক্ষোভও শুরু হয়। আফগান ভূমে মানবিক বিপর্যয় কাটিয়ে উঠতে তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিল আমেরিকা। আরও 30 কোটি মার্কিন ডলার সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে আমেরিকা। আফগানিস্তানের বিভিন্ন আশ্রয় কেন্দ্র, স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান এবং জরুরি খাদ্য সরবরাহে ব্যয় করা হবে এই অর্থ। রাষ্ট্রপুঞ্জ জানিয়েছে, যুদ্ধ বিধ্বস্ত এই দেশের পুনর্গঠনে 500 কোটি মার্কিন ডলারের প্রয়োজন। দক্ষ নেতৃত্ব, জনবল, বিদেশি সমর্থন এবং বিপুল পরিমাণে অর্থের প্রয়োজনীয়তার কথাও বলেছিল রাষ্ট্রপুঞ্জ। কিন্তু ক্ষমতার মসনদে আসার পর থেকেই আর্থিক সংকটের জেরবার তালিবান। বিদেশি সমর্থন আদায় এবং অর্থের যোগান দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে নয়া তালিব সরকারকে। এই পরিস্থিতিতে আমেরিকার এই সাহায্য বাড়তি অক্সিজেন যোগাবে তা বলাই বাহুল্য।
করোনার নব্য ভ্যারিয়েন্ট ওমিক্রন সারা বিশ্বে ত্রাসের সৃষ্টি করেছে এই ভ্যারিয়েন্ট। এই পরিস্থিতির মোকাবিলায় ইসরায়েলের তৎপরতা লক্ষণীয়। বিশ্বের অন্যান্য দেশ যখন বুস্টার ডোজ দেওয়ার ভাবনা চিন্তা করছে বা সবেমাত্র শুরু করেছে, ইসরায়েলে দ্বিতীয়বার বুস্টার ডোজ দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। যদিও ওমিক্রনের প্রভাবে সংক্রমণ বৃদ্ধি হচ্ছে রেকর্ড হারে। গত 24 ঘন্টায় সংক্রমণ 37,000। করোনায় আক্রান্ত হয়েছেন সে দেশের বিদেশ মন্ত্রী ইয়ের ল্যাপিডো। হোম আইসোলেশনে রয়েছেন তিনি। দক্ষিণ আফ্রিকায় ওমিক্রন সংক্রমণের খবর মিলতেই দ্রুত আন্তর্জাতিক বিমান চলাচল ব্যাপকভাবে নিয়ন্ত্রণ করেছিল ইসরায়েল। বিশেষজ্ঞদের মত ছিল এতে নতুন এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে লড়াইয়ে কিছুটা সময় মিলবে। তবে বর্তমানে ইসরায়েলে করোনার যা পরিস্থিতি তাতে উদ্বেগ বাড়ছেই। সামনের সময়টা কঠিন, তবে আতঙ্কিত হবেন না, দেশবাসীকে আশ্বাস প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের। সংক্রমণে হ্রাস টানতে নেপালের সাপ্তাহিক স্কুল বন্ধের সিদ্ধান্ত 29 জানুয়ারি পর্যন্ত সপ্তাহে 3 দিন করে স্কুল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার সরকারের এক মুখপাত্র কথা জানান, করোনা সংক্রমণে হ্রাস টানতে ইতিমধ্যে সেখানে একাধিক নিয়ম জারি করেছে সরকার। সেখানে গণজমায়েত আগেই নিষিদ্ধ করা হয়েছে। সোমবার নেপালে করোনায় সংক্রমিত হয়েছেন 1357 জন। গত বছর সেপ্টেম্বরের পর সংক্রমণের এই সংখ্যা সর্বোচ্চ, আর তারপরেই প্রশাসনের এই সিদ্ধান্ত। 21 জানুয়ারি থেকে সিনেমা হল এবং সরকারি অফিসে প্রবেশের ক্ষেত্রে টিকার শংসাপত্র বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি জোর দেওয়া হয়েছে 12 থেকে 17 বছর বয়সীদের টিকাকরণে। করোনা নয়া ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগে গোটা বিশ্ব। এবার ইউরোপের জন্য সতর্ক বার্তা দিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের অর্ধেক জনসংখ্যা ওমিক্রনে আক্রান্ত হবে, এমনই দাবি করলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় পরিচালক ডক্টর হান্স ক্লুগে। তিনি বলেন, আগামী 6 থেকে 8 সপ্তাহের মধ্যে ইউরোপের জনসংখ্যার 50% বেশি ওমিক্রন সংক্রমিত হবেন। এমনিতেই ইউরোপ করোনা ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণের শীর্ষে। এবার নতুন করোনার রূপ ওমিক্রনের ঢেউ ইউরোপের পূর্ব থেকে পশ্চিমে ছড়িয়ে পড়ছে। আগের ভ্যারিয়েন্টের তুলনায় ওমিক্রনে মানুষের গুরুতর অসুস্থ হওয়ার সম্ভাবনা কম, কিন্তু ওমিক্রনের সংক্রামক ক্ষমতা খুব বেশি। ডাবল ডোজ টিকা পাওয়া ব্যক্তিও ওমিক্রনে আক্রান্ত হতে পারেন। এবছরের প্রথম সপ্তাহে ইউরোপে মোট 70 লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। 2 সপ্তাহের ব্যবধানে সংক্রমণের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। কোভিডের কারণে কর্মীদের অনুপস্থিতি এবং ক্রমবর্ধমান সংক্রমণের কারণে বেশ কয়েকটি হাসপাতাল পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে। বাতাসে শক্তি হারায় করোনা। সম্প্রতি এমনই দাবি করেছে আমেরিকার একদল গবেষক। তারা জানিয়েছেন, করোনার ভাইরাস বায়ুবাহিত হওয়ার পর 20 মিনিটের মধ্যেই এর সংক্রমণ ক্ষমতা প্রায় 90% হারিয়ে ফেলে। একটি জনপ্রিয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে এই খবর। এই গবেষণা দলটির প্রধান অধ্যাপক জোনাথন রিড তিনি এটি ব্যাখ্যা করে জানিয়েছেন, একাধিক পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তিনি দেখেছেন 20 মিনিটের মধ্যেই করোনার ভাইরাস তার সংক্রমণ ক্ষমতা 90% হারিয়ে ফেলে। তার এই পরীক্ষার মাধ্যমেই তিনি সংক্রমণের প্রতিটা ধাপ জানতে পেরেছেন। তার এই গবেষণা অতিমারীকে পরাজিত করতে আরো খানিকটা সাহায্য করবে বলে মনে করছেন তিনি। ঐতিহাসিক তাপপ্রবাহের মুখোমুখি আর্জেন্টিনা। দেশটির সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের উপরে। দক্ষিণ আমেরিকার একাধিক এলাকায় তাপমাত্রা পৌঁছয় 45 ডিগ্রিতে। পাওয়ার গ্রিডগুলিতে কাজ করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কর্মীদের। কাজ বন্ধ হয়ে যাওয়ায় আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেস বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। লা নিনায় শুষ্ক তাপপ্রবাহ ইতিমধ্যেই ফসলের ক্ষতি করেছে। তীব্র তাপপ্রবাহের জেরে কয়েক ঘন্টার জন্য পৃথিবীর উষ্ণতম স্থান হিসেবে চিহ্নিত করা হয়েছে আর্জেন্টিনাকে। স্থানীয় প্রশাসনের তরফে প্রয়োজন ছাড়া দিনের বেলা বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদ লুকাস বেরেনগুয়া বলেন, বুধবার চার্টের বাইরে ছিল তাপপ্রবাহের মাত্রা। নয়া রেকর্ড করতে পারে এদিনের তাপপ্রবাহ। উত্তর চিলির এলকিকে ভয়াবহ অগ্নিকাণ্ড, সম্পূর্ণ ভস্মীভূত প্রায় 100টি বাড়ি। যদিও হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের আতঙ্কে 300টি পরিবার ঘর ছাড়া। কালো ধোঁয়ায় ছেয়ে যায় চারিদিক। আগুন এতটাই ভয়াবহ ছিল যে ঘন্টার পর ঘন্টা কেটে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে। যথেষ্টই বেগ পেতে হয় দমকল কর্মীদের। জ্যোতিগৃহ এলকিকের ওই এলাকায় সর্বগ্রাসী আগুনের জেরে ধ্বংসের ছবি স্পষ্ট। ধ্বংসস্তূপ থেকে নিজেদের জরুরি নথিপত্র বা অন্য সামগ্রীর অবশিষ্টাংশ কুড়োতেও দেখা যায় দুর্গতদের। আশ্রয়হীন মানুষদের জন্য থাকার ব্যবস্থা করেছে স্থানীয় পুরসভা। আগুন লাগার কারণ স্পষ্ট নয়, তবে স্থানীয়দের অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে। সৌদি আরবে এবার নারী চেতনার উন্মেষ। সেখানে উটের সৌন্দর্যের প্রতিযোগিতায় এবার প্রথমবার পরিবেশক হিসেবে মহিলারাও অংশগ্রহণ করলেন। প্রতি বছরই সেখানে উটের সৌন্দর্য প্রতিযোগিতার আয়োজন করা হয়, তবে এবছর সেই প্রতিযোগিতায় মহিলারাও অংশগ্রহণ করেছেন, যা একটি বিরল ঘটনা। রক্ষণশীল আরবে মহিলাদের এই অংশগ্রহণ বার্তা দেয় নারী শক্তি জাগরণের। আরবের পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। মহিলাদের এই অংশগ্রহণকে অনেকেই সাদর অভ্যর্থনা জানিয়েছেন। এই প্রতিযোগিতায় মোট 40 জন মহিলা অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে পুরস্কারের জন্য 5 জনকে বেছে নেওয়া হয়। তাদের প্রত্যেককে $2,60,000 মার্কিন তুলে দেওয়া হয়। সেরা 10 এখন এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত 3, 7 দিন।